প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সি প্রোগ্রামিং মানে আইসিটির পঞ্চম অধ্যায় খুব সহজে কীভাবে সি প্রোগ্রামিং অধ্যায় আমরা রপ্ত করতে পারবো তার জন্য আমি একদম বেসিক কিছু লিখে রেখেছি, যেগুলোর সমন্বয়ে আমরা খুব সহজে অধ্যায়টিকে রপ্ত করতে পারবো এবং এই সাজগুলোর সাহায্যে আমরা মূলত অঙ্কগুলো করব এবং আমি একটি অঙ্ক একদম পুরোপুরি সলিউশনও করে দেব এই আলোচনার পরে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সি প্রোগ্রামিং ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে। এই প্রয়োজনীয় উপাদানগুলোকে আমরা বোঝার সুবিধার্থে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে অ্যালগরিদম, দ্বিতীয়টি হচ্ছে ফ্লোচার্ট এবং তিন নম্বর যেটি এটি হচ্ছে মূলত সি প্রোগ্রাম। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আমরা যদি খুব ভালোভাবে ফ্লোচার্ট আঁকতে পারি এবং ফ্লোচার্ট বুঝি তাহলে আমাদের অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম অনায়াসে করতে পারবো। তাহলে ফ্লোচার্ট নিয়ে চলো আলোচনা করা যাক। ফ্লোচার্ট আসলে হয়ে থাকে চিত্রভিত্তিক, মানে চিত্রের ধারায় আমরা ধারাবাহিক ক্রমে যে বর্ণনাগুলো করে থাকি বা যে সলিউশনটা করে থাকি তাকেই মূলত আমাদের ফ্লোচার্ট বলা হয় আর কি। তাহলে ফ্লোচার্টের যে চিত্রগুলো ব্যবহৃত হয়, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিছুটা ডিম্বকার একটা চিত্র। এটা আমাদের ফ্লোচার্টের শুরু এবং শেষের জন্য ব্যবহৃত হয়। আর এই যে এইভাবে যারা দেখতে পাচ্ছ রম্বসের মতন মানে কোনাকাটা, এই চিহ্নটা মূলত আমাদের ইনপুট বা আউটপুটের জন্য ব্যবহৃত হয়। মানে মানে কোনো সংখ্যার বা কোনো মানের ইনপুট দেওয়ার জন্য আমাদের এই চিহ্নটা ব্যবহৃত হয় এবং আউটপুট দেওয়ার জন্য সেম চিহ্নটা আমাদের ব্যবহৃত হয়। তারপরে দেখতে পাচ্ছ এই যে চতুর্ভুজ আকারে বা আয়তাকার আকারে যে চিত্রটি, এইটি আমাদের মূলত প্রক্রিয়াকরণের জন্য বা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়, যেখানে আমাদের মূল প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। আর লাস্টে যারা দেখতে পাচ্ছ এই যে এইখানে মানে প্রসেসিংয়ের নিচে এটিকে বলা হয় সংযোগ করে, মানে বৃত্তের মতন। এটা মূলত আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে ফ্লোচার্টে ব্যবহৃত হয় সংযোগের জন্য। আর এই যে ডাম্বেলের মতন যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে আমাদের শর্তের বা ডিসিশন সিম্বল বলা হয়। এই ডিসিশন সিম্বলকে আমরা কোনো প্রোগ্রামের শর্তের জন্য ব্যবহার করে থাকি, যেখানে জন্য আমি লিখেছি সিদ্ধান্ত প্রতীক বা ডিসিশন সিম্বল। আর এটাকে বলা হয় প্রবাহের দিক। এই দিক দিয়ে এটা তেমন বেশি আসে না, তো আমরা জানা বলতে পারি এটা এবং এটা সেমই, এটাকে প্রবাহের দিকের জন্য ব্যবহৃত হয়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে যে সি প্রোগ্রামের ক্ষেত্রে আসলে মৌলিক সাজ কয়টি? মৌলিক সাজ আসলে চারটি। মৌলিক সাজ আমাদের চারটি। এখন তুই বলতে পারো যে কোনগুলা? এই যে প্রথমটি 1, 2, 3 এবং এই যে 3, এটিকে আমাদের মৌলিক সাজ বলে, আর এটি সহযোগী। তাহলে আমরা শিখে ফেললাম ফ্লো চার্টের জন্য কোনগুলো ব্যবহৃত হয়। এখন আমরা দেখব আসলে একটা ফ্লোচার্টের স্ট্রাকচার কীরকম হয় বা কীভাবে একটা ফ্লোচার্ট গঠন করা হয়। এখানে দেখো আমি লিখে রেখেছি স্ট্রাকচার এবং প্রথমে লিখেছি শুরু ফ্লোচার্টের এবং তারপরে লিখেছি ইনপুট এবং মাঝে লিখেছি প্রসেসিং বা প্রক্রিয়াকরণ এবং তারপরে লিখেছি আউটপুট এবং লাস্টে দিয়েছি ইন্ড মানে শেষ। এটা হলো আমাদের একটা বেসিক স্ট্রাকচার ফ্লোচার্টের জন্য। এখন আমরা একটা অঙ্ক সলিউশন করে দেখব যে কিভাবে এগুলোর প্রয়োগ করা হয়। এখন আমি তোমাদের একটি উদাহরণের সাহায্যে কিভাবে আমাদের অ্যালগরিদম আঁকতে হয়, কীভাবে ফ্লোচার্ট আঁকতে হয় এবং কীভাবে সি প্রোগ্রাম করতে হয় একদম বুঝিয়ে দেবো। এখানে আমি শুধু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তুলে রেখেছি, আর সি প্রোগ্রামটা আমি একদম নিজ হাতে এখন করিয়ে দেবো। যদি তোমরা এই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা বুঝো, সি প্রোগ্রামটা একদম পানির মতন সহজ হয়ে যাবে। যার জন্য আমি একদম সহজ একটা উদাহরণও রেখেছি। উদাহরণটা দেখতে পাচ্ছ যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এবং আমি তারপরে সি প্রোগ্রামটাও করে দেবো। এখানে দুইটা জিনিস শুধু আমি লিখেছি। এখানে দুইটি সংখ্যাটা আমাদের কাছে যোগফল চেয়েছে। আমরা দুইটি সংখ্যাকে ধরে নিতে পারি, একটি সংখ্যা হলো এ এবং একটি সংখ্যা হলো বি, অথবা আমরা এক্স অথবা ওয়াই ধরে নিতে পারতাম অঙ্ক করার সুবিধার্থে। আমরা যদি ফ্লোচার্টটা খুব ভালোভাবে বুঝি, অ্যালগরিদম আমার কাছে কিছুই না, আমাদের কাছে জাস্ট খালি আমাদের এই যে ক্লাস 10-এ যে আমরা সম্পাদ্য বা উপপাদ্য করতাম চিত্রের ধারা, শুধু চিত্রটা কীভাবে হয়েছে তার বর্ণনাটা দিতাম। এরকমভাবেই আমাদের এই ফ্লোচার্টটা কীভাবে অঙ্কন করেছি তার বর্ণনাকে মূলত আমাদের অ্যালগরিদম বলা হয়, মানে ধাপ বাই ধাপ আমরা কীভাবে কাজটা করেছি আর কিছুই না। তাহলে দেখো আমাদের ফ্লোচার্টটা কীভাবে সলিউশন করি। প্রথমে আমরা দুইটি বর্ণ, একটা এ ধরেছি এবং আরেকটিকে বি ধরেছি। এখন আমরা এই কিছুক্ষণ আগে আমাদের দেখিয়েছিলাম যে ফ্লোচার্টের স্ট্রাকচারটা বা বেসিক স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে লিখতে হয় শুরু, তারপরে লিখতে হয় ইনপুট, তারপরে প্রসেসিং, তারপরে আউটপুট এবং অবশেষে আমাদের শেষ বা ইন দিতে হয়। সেভাবে আমরা চিত্রটি লিখেছি এবং তার ভিতর উপাদানগুলো কীভাবে আমরা এনেছি তা বোঝাবো। যেহেতু আমাদের একটি প্রোগ্রাম বা ফ্লোচার্ট শুরু হবে, তার জন্য আমাদের প্রথমেই লিখতে হয় স্টার্ট এবং তারপরে আমাদের ইনপুট দিতে হয় ভ্যালুগুলো বা যার
কাজগুলো আমরা করব বা যার যোগফল বা গড় বা ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, তার আমাদের এখানে বলা হয় যে যোগফল নির্ণয় করে দুটি সংখ্যা, তাই আমরা এখানে লিখেছি ইনপুট এ এবং বি। আমরা এখানে এক্স অথবা ওয়াই ধরতে পারতাম, এবং আমাদের যদি যোগফল নির্ণয় করতে হবে আমাদের এখানে সাম অথবা টোটাল লিখলেও হয়, যার কারণে আমাদের টোটাল লিখেছি। এবং টোটাল বলতে আমি কি বুঝিয়েছি, এ এবং বি এর যোগফল, যার জন্য আমাদের এ এবং বিকে আমাদের যোগ আকারে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছ আমাদের যুগের কাজ যেহেতু শেষ, মানে প্রসেসিংয়ের কাজ শেষ, আমাদের প্রোগ্রামটাকে মোটামুটি আউটপুটে নিয়ে যেতে হবে, যার কারণে আমি লিখেছি প্রিন্ট টোটাল। এখানে যদি আমরা সাম লিখতাম তাহলে এখানে সাম লিখতাম, যেহেতু আমাদের মোটামুটি কাজ শেষ, যার জন্য আমাদের প্রোগ্রামটা বা ফ্লোচার্টটা শেষ করে দিচ্ছি, লিখেছি ইন্ট। এই হলো আমার প্রোগ্রাম, এই ফ্লোচার্ট। এখন এই ফ্লোচার্ট থেকেই আমাদের অ্যালগরিদমটা বুঝিয়ে দেবো। ফ্লোচার্টের আমি যদি ধাপ গণনা করি, এটা আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় এবং তৃতীয়, এটা হলো আমাদের চতুর্থ এবং এটা পঞ্চম। এই ক্রমান্বয়ে আমরা অ্যালগরিদমটা সলিউশন করব। লিখেছি দেখো অ্যালগরিদম, এবং প্রথম ধাপে লিখেছি শুরু করি, এবং দ্বিতীয় ধাপে লিখেছি যে সংখ্যা দুইটি মানে এ এবং বি এর মান ইনপুট করি বা এ ও বি ইনপুট করি। তৃতীয় ধাপে আমাদের যেহেতু যোগফল নির্ণয় করা হচ্ছে, তৃতীয় ধাপে আমরা লিখবো আমাদের মন মতো। অ্যালগরিদম হলো এমন একটা জিনিস, তুমি তোমার ফ্লো চার্ট যেভাবে অঙ্কন করেছ সেটি তুমি গুছিয়ে বলে দেবে, এখানে বই কপি করার তেমন কিছুই নেই, নিজের ভাষায় একটু গুছিয়ে লিখে দেবে। তাহলে দেখো 3 নম্বর ধাপটি আমি লিখেছি যে দুইটি সংখ্যার যোগফল মানে টোটাল এ প্লাস বি নির্ণয় করি, মানে এখানে যা আছে তাই আমি লিখেছি। এবং চতুর্থ ধাপটিতে আমি লিখেছি ফলাফল প্রিন্ট করি, মানে যেহেতু আমাদের প্রোগ্রামের প্রসেসিংয়ের কাজ শেষ, আমরা তো উত্তরটাই চাইবো, যার জন্য আমাদের লিখেছি ফলাফল প্রিন্ট করি বা টোটাল প্রিন্ট করি। এবং যেহেতু প্রোগ্রাম শেষ, আমরা লাস্ট লিখে দিচ্ছি শেষ করি। এই হলো আমাদের মূলত অ্যালগরিদম। এখন আমরা সলিউশন করব সি প্রোগ্রাম, মানে প্রত্যেকটা সমস্যার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি সলিউশনের জন্য। 3টা ভাগের মধ্যে প্রথমটি ধরো ফ্লো চার্ট, এবং দ্বিতীয়টি ধরো অ্যালগরিদম, এবং থার্ড যেটা আমি বলছি সেটি হচ্ছে সি প্রোগ্রাম। এখন আমরা সি প্রোগ্রাম সলিউশন করব। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটি সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার লিখেছি, মানে বেসিক স্ট্রাকচার। মূলত প্রত্যেকটা জিনিসেরই একটা বেসিক স্ট্রাকচার থাকে, এবং তারপর একটু পরিবর্তন এবং একটু পরিমার্জন হয়ে থাকে, কিন্তু একটা স্ট্রাকচার আমাদের ফলো করতেই হয়, যার জন্য আমাদের সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার রয়েছে যে এইখান থেকে একদম এই যে ব্র্যাকেটটা পর্যন্ত। তখন কথা হলো যে স্ট্রাকচার বলতে আমি কী বুঝিয়েছি, স্ট্রাকচার বলতে যে আমরা ক্লাস 9-10 বা অন্যান্য শ্রেণীতে আমরা পড়েছি যে লেটার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাকচার ফলো করতে হয়, এবং ভিতরে কিন্তু আমাদের যে মূল বিষয়বস্তুটা রয়েছে সেগুলো উল্লেখ করতে হয়। সেমভাবেই যে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এই মনে রাখতে পারি যে একটা বেসিক স্ট্রাকচার হবে, তারপরে ভিতরে মূল বিষয়বস্তু হবে, মানে মূলত যার সি প্রোগ্রাম আমাদের কাছে চেয়েছে। আমরা যেহেতু এখানে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় সি প্রোগ্রামটা করবো, আমরা এখানে লিখে রেখেছি যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এখন কথা হলো যে এইটা কেন লিখলাম, এইটাই হলো মূলত আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, এটা আমাদের বরাবর লিখতেই হবে। এবং এই মাঝখানে আমি খালি রেখেছি এই কারণেই যে আমাদের যোগফল যেহেতু নির্ণয় করতে বলা হচ্ছে, এটা কীভাবে সলিউশন করবো সেগুলো লিখবো। তাহলে কি বেসিক স্ট্রাকচার সি প্রোগ্রামের, প্রথমেই লিখতে হচ্ছে যে হ্যাশ চিহ্ন দিয়ে লিখতে হচ্ছে ইনক্লুড studio.h, এবং এটা আমাদের ব্র্যাকেটের মাধ্যমে এই বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ আবার আমি হ্যাশ চিহ্ন দিয়েছি এবং লিখেছি ইনক্লুড, এটা লিখেছি kunio.h, এটা আমাদের ব্র্যাকেটের মাঝেই রেখেছি। এই দুইটিকে বলা হয় হেডার ফাইল, এগুলো আমাদের ডিক্লেয়ার করতে হয়, মানে দিতে হয়। তারপরে আমাদের লিখবো মেইন, এবং মেইনটাকে আমরা সামনে একটা প্রথম বন্ধনী দিয়ে দেবো, এবং পারলে আমাদের এটা সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে দেবো। আমরা বাংলা কোনো প্যারাগ্রাফ বা কোনো লাইন লিখতে গেলে কিন্তু লাইন শেষের জন্য আমাদের দাড়ি চিহ্ন ব্যবহার করা হতো, ইংলিশের ক্ষেত্রে আমাদের ফুল স্টপ ব্যবহার করা হতো। আর প্রোগ্রামের ক্ষেত্রে হলো যে কোনো লাইন যদি শেষ হয় তাহলে আমাদের সেমিকোলন দ্বারা এটাকে শেষ করতে হবে। যেমন এখানে মেইন এটাকে আমরা বন্ধ করতে যাচ্ছি বা লাইনটাকে শেষ করতে যাচ্ছি, সেমিকোলন দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ শেষে সেমিকোলন দিয়েছি, আবার প্রিন্টে এখানে দেখতে পাচ্ছ সেমিকোলন দিয়েছি। এগুলো মূলত সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের লাইন বন্ধ করার কাজ। তাহলে আমি মেইন পর্যন্ত দিয়েছি, বেসিক স্ট্রাকচার তোমাদের মুখস্থ করতে হবে, এবং এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়েছি। দ্বিতীয় বন্ধনীটা মোটামুটি আমি মুখটা এই দিক দিয়ে ফিরিয়ে দিয়েছি,
মানে ডান দিক দিয়ে ফিরিয়ে দিয়েছি। তাহলে তারপরে লিখবো ইন্ট, আর ইন্ট দ্বারা মূলত আমি বোঝাতে চাচ্ছি বা ডিক্লেয়ার করতে চাচ্ছি আমাদের সংখ্যাগুলো। আমরা প্রথমেই বলেছি আমি দুইটি সংখ্যার কী করব, যোগফল নির্ণয় করব। তাহলে আমাদের দুইটি সংখ্যা এখানে ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্ট লিখে দুইটি সংখ্যা, একটা হলো এ আর একটা হলো কি বি, আমরা লিখে দেবো। এবং আমি মূলত এই দুইটি সংখ্যার কী চাচ্ছি, যোগফল, এখানে আমি যোগফল নেবো। এখন যদি আমি এই দুইটি সংখ্যার গড় চেতাম, মানে বের করতে যেতাম, তাহলে আমার এখানে গড় মানে ইংলিশে অ্যাভারেজ লিখতে হতো, ঠিক আছে। বা যদি অন্য অন্য ধারার ক্ষেত্রে আমরা যোগফল মানে জানতে চাইতাম, তাহলে আমি এখানে লিখতে পারতাম এস বা সামেশান বা সাম, ঠিক আছে। এটাকে আমাদের বলা হয় ডিক্লারেশন পার্ট, মানে এখানে আমাদের কোন ভেরিয়েবলগুলো নিব তা এখানে বলতে হয় আর কি, ইন্ট লিখে। তাহলে আমি লিখলাম। তারপরে এখানে বেশ কিছু জায়গায় আমি ফাঁকা রেখেছি। লাস্টে আমি প্রোগ্রামটা মূলত শেষ করতে যাচ্ছি। লিখেছি প্রিন্টএফ এবং মডুলাস চিহ্ন দিয়ে লিখেছি ডি, এবং এটাকে আমার ইনভাইটেড কমার ভিতরে আটকিয়ে দিয়েছি এবং নিচে একটা ক্ষমা দিয়েছি, দিতে হয়। মূলত প্রোগ্রামের ক্ষেত্রে কুটিনাটি ভুল হলে একটি সমস্যা, যার কারণে কুটিগুলো খুব ভালোভাবে এক্সিকিউট করতে হবে। দিলাম এখানে ক্ষমা দিয়ে, তারপরে টোটাল লিখেছি এবং এটাকে আমরা প্রথম বন্ধনীর মাধ্যমে আমরা এই আবদ্ধ করছি এবং এই সেমিকোলন দ্বারা মূলত শেষ করেছি। লাস্টে আবার লিখেছি গ্যাচ, GETCH, এবং এটাকেও আমরা প্রথম বন্ধনী দিয়েছি সামনে এবং এটাকে সেমিকোলন দ্বারা বন্ধ করেছি। এবং একদম লাস্টে আমি আরেকটা দ্বিতীয় বন্ধনী দিয়েছি, দেখতে পাচ্ছ। এবং এই দ্বিতীয় বন্ধনীর মুখটা কিছুটা আমাদের বাম দিকে ফেরানো, কারণ যেহেতু এই প্রথম চিহ্নটা ছিল ডান দিকে ফেরানো, এইটা ক্লোজের জন্য আমাদের বাম দিকে ফেরাতে হইল, মূলত প্রোগ্রামের নিয়ম। তাহলে এখন আর কথা না বাড়িয়ে আমরা মাঝখানে কী লিখবো বা মাঝে কী বসাবো তা তোমাদের দেখানো যাক। যেহেতু আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব, এখানে ডিক্লেয়ার করছি দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যার মানও তো আমাদের ইনপুট করতে হবে। দুটি সংখ্যার মান ইনপুট করার জন্য আমাদের প্রিন্টএফের সাহায্য নিতে হবে। মূলত আমাদের কোনো মান যদি সি প্রোগ্রামে ইনপুট করতে চাই, তাহলে আমাদের সাহায্য নিতে হয় প্রিন্টএফের। আমি এখানে বানান করে লিখব প্রিন্টএফ এবং প্রথম বন্ধনী দিব, এবং প্রথম বন্ধনী দিয়ে আমি লিখব যে এন্টার দ্য, লিখবো আমরা এন্টার দ্য ভ্যালু বা নাম্বার, এন্টার দ্য ভ্যালু অফ লিখবো এ এবং কমা দিয়ে লিখবো কি বি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এ এবং বি এর মানটা ইনপুট করতে হবে। তারপরে অন্যান্য কাজ, যদি কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের প্রিন্টএফ দেওয়া হয়, তার নিচে আমাদের বাধ্যতামূলকভাবে স্ক্যানএফ দিতে হয় মানটা শো করার জন্য। মানে আমি তো এখানে বলেছি যে এ এবং বি এর মান তুমি ইনপুট করো, এবং ইনপুট করার পরে তো আমাদের মানটা শো করতে হবে, মানে দেখাতে হবে, যার জন্য আমাদের স্ক্যানএফ লিখতে হবে। স্ক্যানএফ দিয়ে আবার আমরা প্রথম বন্ধনী দিলাম। এখানে বর্ণ যেহেতু দুইটি ছিল এবং দুইটি বর্ণ আমি ধরে নিলাম যে আমাদের এই দশমিক সংখ্যায় থাকবে, মানে পূর্ণ সংখ্যায় থাকবে, যার জন্য আমি আমাদের এইভাবে পার্সেন্টেজ চিহ্ন, এটাকে বলে মডুলাস চিহ্ন, মডুলাস ডি দিয়েছি। ডি দিয়ে একটি ক্ষমা দেব এবং এটাকে ইনভাইট ক্ষমার ভিতরে আটকে দেবো, এবং আবার একটি মডুলাস চিহ্ন দেবো, লিখবো ডি, এবং এটিকে ইনভাইট ক্ষমার ভিতরে আটকে দেবো এবং এখানে দেবো আমরা একটা ক্ষমা চিহ্ন দিয়ে। যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল বা চলক বা মান দুইজনের ছিল, আমাদের এখানে এন্ড চিহ্ন দিতে হবে। একটি দিয়ে লিখবো এ, আবার ক্ষমা দিব এবং আবার লিখবো আমাদের এন্ড চিহ্ন দিয়ে লিখবো বি। এই হলো মূলত আমার স্ক্যানএফের কাজ। যেহেতু প্রিন্টএফ দিয়েছি দুইটা ভ্যালুর, আমাদের স্ক্যানএফে দুইটা ভ্যালু দিতে হয়। এখানে যদি দুইটা ভ্যালুর কাজ করেছি, এর জন্য আমার মডুলাস ডি দুইটা দিয়েছি। এখানে যদি এ বি সি হতো, তাহলে আমি মডুলাস 3টা দিতাম এবং এখানে এ বি এবং সি এরও কাজ করতাম। তাহলে আমাদের স্ক্যানএফের কাজ শেষ। এখন আমরা আসি মূল প্রক্রিয়ায়। আমি মূল প্রক্রিয়া বলতে বোঝাচ্ছি যে এই যোগফলটা, আমরা যদি যোগফল নির্ণয় করবো বা টোটাল নির্ণয় করবো, আমি বানাম করে এখানে লিখবো টোটাল লিখে আমরা কি নির্ণয় করেছিলাম, এ এবং বি যোগ করেছিলাম। এই যে আমরা ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, দিয়ে এখানে ক্লোজ করে দেবো। এ হলো মূলত আমার কাজ। আর এই টোটালের পরে এখানে একটু ফাঁকা পড়ে গেছে, যেহেতু আমি আগে থেকে জায়গায় রেখেছিলাম। টোটালের পরেই আমাদের এই স্ক্যানএফের কাজ, আমাদের তো মোটামুটি প্রোগ্রামের কাজ শেষ। স্ক্যানএফ দিয়ে মডুলাস ডি দিব, কারণ এখন তো মূলত আমি একবারে পুরো দুটি সংখ্যার যোগফল চাচ্ছি, যার জন্য একটা মডুলাস ডি দিয়েছি এবং এখানে টোটাল লিখে দিয়েছি। মানে আমাদের টোটালের কত হবে তা শো করাতে, এবং প্রোগ্রাম শেষ করার জন্য গ্যাজ বুঝতে হয়, ওরা গ্যাজ দিয়েছি। এখানে ফাঁকাটা রাখাটা ঠিক হয়নি, আমি যেহেতু আগে থেকে জায়গা রেখে দিয়েছি, আমি ফাঁকাও গেছি, আমাদের উচিত হবে এই জায়গাটা এখানে লেখা। ঠিক আছে, এই হলো আমাদের মূলত দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম।